এই সংক্রান্ত কিছু কাজ করতে যেয়ে দেখলাম যে প্রচুর ঘাপলা, প্রচুর অসামঞ্জস্য, এবং যারা এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে ছিলেন, যারা বাইরে থেকে নিয়ন্ত্রণ করেছেন, সবকিছু মিলিয়ে এরকম একটি ভয়াবহ, মর্মান্তিক, দুঃখজনক এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে ক্ষতি হলো আমাদের, তার বিষয়ে আমাদের শাসক দল কিংবা সেনাবাহিনী কিংবা অন্য কোনো পর্যায়েরই কোনো ধরনের মাথা ব্যথা নেই। অনেকটা এই দিবস আসে, ফুল দেয়, শোক দেয়, বিচার হবে, এই হবে, সেই হবে, দুঃখজনক ঘটনা, এইসব কথা বলেই পার হয়ে যাচ্ছে। তো আজকে এই সব বিষয় নিয়ে আমার সঙ্গে আলোচনা করার জন্য যোগ দিচ্ছেন সাংবাদিক, লেখক, কলামিস্ট এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম। শহীদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক, আমাকে আহ্বান করানোর জন্য, এবং দর্শক শ্রোতাদের প্রতি আমার আসসালামু আলাইকুম। শহীদ ভাই, এই যে 25শে ফেব্রুয়ারি 12 বছর পূর্ণ হলো, তো আমি যেটি বলছিলাম যে এখন পর্যন্ত বিচার তো দূরের কথা, এই হত্যাকাণ্ডের একটি সুষ্ঠু তদন্তই হয় নাই। কিন্তু তদন্ত বলতে যা বোঝায়, সবই জোড়াতালি দিয়ে, সবই এলোমেলো ভাবেই কাজ হয়েছে। এবং আমি যদি প্রথমেই পিলখানায় নিহত লেফটেন্যান্ট কর্নেল লুৎফুর রহমান 24 রাইফেল ব্যাটালিয়নের সিইও, তার এক আত্মীয় একটি ইন্টারভিউ দিয়েছেন সাংবাদিকদের কাছে, আমরা ফেসবুক থেকে সেই ইন্টারভিউতে পেয়েছি, আমরা একটু দেখাতে চাই। 3000 পেজ লেখা হয়েছে, সেখান থেকে মাত্র 800 পেজ বিচারকেরা কাউন্টেড করছে। 3000 পেজের মধ্যে মাত্র 800 পেজ। 25 তারিখ আজকে বা কালকে থেকে আপনাদের গুঞ্জন দেখা যায়, তার আগে কিন্তু সারা বছর আপনারা কিছুই লেখেন না। আমাদের এই চুলোকুটির দেশে অনেকে জানেই না যে 25 ফেব্রুয়ারি কি হয়েছে। রাইফেল ব্যাটালিয়নের সিও হয়ে আসলো, কি করছে তারা তার সাথে, শুধু যদি যেদিন বডিটা দেখা যেত আর মিডিয়াকে দেখানো যেত বডিটা, সাথে কি হয়েছে শুধু তারাই বলতে পারতো কি হয়েছে। বুঝতে পারছেন শহীদ ভাই কি মর্মান্তিক এবং এই ছবিটিতে আমি একটি ইফেক্ট ব্যবহার করেছি যে এই বক্তব্য শুধু একজনের বক্তব্য না, কিন্তু এই বক্তব্য কিন্তু 57 জন যে সেনা কর্মকর্তা, তাদের প্রত্যেকটি পরিবারের, প্রত্যেকটি বন্ধু স্বজনের বক্তব্য। এবং এই ঘটনাটিতে আমি শহীদ ভাই একটু ইমোশনাল হয়ে যাই, কারণ 25শে ফেব্রুয়ারির সূচনা থেকে আমি তো তখন ঢাকায় ছিলাম, এবং আমি খুব ভেরি অ্যাক্টিভলি এই বিডিআর হত্যাকাণ্ডের নামে এই যে মিউটিনি, এই যে সকল কিছু কভার করেছি। এবং আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই ঘটনার সঙ্গে আমার যে ইনভলভমেন্ট, সেনাবাহিনীর সদস্যরা যখন মেইন গেট দিয়ে ঢুকে, পিলখানা মেইন গেট দিয়ে যখন 27 তারিখে তাদেরকে ঢুকতে অনুমতি দেওয়া হয়, সে সময় আমি রাইফেল স্কোয়ারের পেছনের গ্রিল টপকায় আমি এবং আমার ক্যামেরা পার্সন সিনহা আমরা ভিতরে ঢুকে যাই, এবং প্রথম যে লুটপাট এবং গণকবর সকল কিছু আমি প্রথম রিপোর্ট করি, এবং এটি নিয়ে ব্যাপক চাপের মুখোমুখি হয়েছিলাম। তো আমি আপনাকে একটু দেখাতে চাই, দর্শকদেরকে সেই রিপোর্টটি দেখাতে চাই। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি বিডিআর সদর দপ্তরের ভেতরে অফিসার্স মেসের একটি কক্ষে। এই রুমটি ইতিমধ্যে তছনছ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছড়িয়ে ছিটিয়ে আছে কাপড় চোপড়, আলমারি খোলা, সবকিছু ছিন্ন ভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং আমরা এখানে একটি ইউনিফর্ম দেখতে পাচ্ছি, ইউনিফর্মের নাম লেখা আছে রিয়াজ, এবং এখানে যে র্যাঙ্কটি রয়েছে তাতে মনে হচ্ছে তিনি মেজর পদমর্যাদার কোনো কর্মকর্তা, যিনি এখানে কর্মরত ছিলেন। তো আসলে এই রিয়াজ সাহেবের কি পরিণতি হয়েছে আমরা এখনো জানি না। আমরা হয়তো আরো বিস্তারিত তল্লাশির পরে হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি ঘটেছে এই রিয়াজ সাহেবের ভাগ্যে। দর্শক, এখানেও আরেকটি কর্মকর্তার কক্ষ, এখানেও আসলে সবকিছু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। এখানে ব্যাপক লুটপাট চলেছে, আমরা দেখে বুঝতে পারছি। কারণ আপনারা দেখছেন যে এখানে বেশ কিছু জুয়েলারি বক্স আছে, কিন্তু জুয়েলারি বক্স খালি। এরকম অসংখ্য জুয়েলারি বক্স এখানে
পড়ে আছে। যেমন এখানে এখানে একটি জুয়েলারি আমরা পাচ্ছি, কিন্তু বাকিগুলো সব নিয়ে যাওয়া হয়েছে। তবে যেগুলো ঠিক গোল্ড নয় সেই জিনিসগুলো কিন্তু এখানে ফেলে যাওয়া হয়েছে। অর্থাৎ শুধুমাত্র তাদের দাবি দেওয়া, বিডিআর জওয়ানরা যা বলছিল তাদের দাবি দেওয়া, শুধু তা নয়, এখানে আমরা দেখছি যে ইচ্ছা মতো লুটপাট হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। যেমন এখানে এখানে খাটের তোষকগুলিকে দেখা হয়েছে যে আসলে আর কিছু আছে কিনা, ভেঙে ফেলা হয়েছে এখানকার ওয়ার্ডরোব এবং অন্যান্য জিনিসপত্র। এবং এখানে আমরা দেখছি, আমরা অবশ্য ওনার নাম জানি না, যে ছবি আমরা দেখছি যা দেখছি তাতে মনে হচ্ছে যে খুব সদ্য বিবাহিত ছিলেন এই অফিসার। আসলে এখনো জানি না তার কি পরিণতি হয়েছে। এখানে আরেকটি কক্ষ, দর্শক আমাদের এখানে একটি ইউনিফর্ম ঝুলানো আছে। আমরা দেখতে পাচ্ছি যে ওনার নাম হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুল হুদা। তার ইউনিফর্মটি আমরা এখানে দেখছি, তার রুমটি তছনছ করা হয়েছে এবং রুমের আরেকটি পাশে আমরা এখানে দেখছি যে প্রেসিডেন্টস মেডেল তিনি পেয়েছিলেন সাহসিকতার জন্য। এই বিডিআর সপ্তাহে আসলে তাকে এই পদকটি পরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার পরদিনই আসলে কি হয়েছে এখন আমরা নিশ্চিত করে বলতে পারছি না। তো সৌরভ ভাই, এই হচ্ছে অনেক বড় একটা রিপোর্টের ভিতরের সবকিছু ছোট অংশ, জাস্ট আমার ইনভলভমেন্টটা বোঝানোর জন্য আমি দর্শকদের সঙ্গে শেয়ার করলাম। এবং আপনি বিডিআর পিলখানারি হত্যাকাণ্ড নিয়ে অনেক লেখা লিখেছেন, আপনার আর্টিকেল আছে, এবং আমি যতটুকু জানি আপনি যে গ্রন্থের কাজও করছেন, যে কোনো সময় হয়তো আমরা সরাসরি একটি বই পাবো এই হত্যাকাণ্ড নিয়ে। তো আমি আপনার কাছে জানতে চাই, যেমন এই হত্যা মামলায় 6046 জনকে আসামি করা হয়েছিল এবং তার মধ্যে হত্যা মামলায় 850 জন এবং বিস্ফোরক মামলায় 787 জনকে। তো আপনার কি মনে হয় এই যে হত্যাকাণ্ড, খুব সংক্ষেপে একটু জানতে চাই আপনার পর্যবেক্ষণটা, তারপর আমরা অন্য প্রসঙ্গে যাবো। এই যে এই প্রেক্ষাপটটা কি, কেন এটা হলো? প্রেক্ষাপটটা হলো, এটা একটু পিছনের দিকে তাকাতে হবে। বিডিআর আসলে বাংলাদেশের এমন একটা ফোর্স যে পৃথিবীর বিভিন্ন দেশে সীমান্তরক্ষী যেসব বাহিনী আছে তার মধ্যে এই বাংলাদেশ রাইফেল যেটা ছিল, বা এটা যখন বিজিবি যেটা এখন, এটা হলো বলা যায় শ্রেষ্ঠতম পর্যায়ের একটা বাহিনী। আর এর প্রধানতম কারণ হলো এটা নির্বাচন প্রক্রিয়া সৈনিকদের, এটা হলো সর্বোত্তম মানের, আর এটাকে কমান্ড করা হয় চৌকস মিলিটারি অফিসার দিয়ে। আপনি ভারতের যে কাউন্টার পার্ট যেটা বিএসএফ কিন্তু হাইব্রিড অফিসার্স, ইভেন ওদের সিএসপি ক্যাডার বা ওই যে সিভিল সার্ভিস ক্যাডার থেকেও আসে অনেকে, পুলিশের অফিসার আসে, তারপরে ওদের কিছু নিজস্ব অফিসার আছে। কিন্তু বিডিআর ইজ এ কম্প্যাক্ট প্যারামিলিটারি, যেটা কিন্তু অ্যাজ গুড অ্যাজ এ মিলিটারি ফোর্স। তো আচ্ছা, এটা হলো একটা অংশ যেটার জন্য স্বাধীনতার পর থেকে ভারত কিন্তু এই বাহিনীটাকে পছন্দ করে না, আমাদের প্রতিবেশী দেশ। কারণ আমাদের তো সীমান্তের এই 4200 কিলোমিটারের মধ্যে বেশিরভাগটাই তো ভারতের সাথে। আচ্ছা, এরপর হলো কি, সংক্ষিপ্ত করতে গেলে ব্যাপারটা যা দাঁড়ায় সেটা হলো 2001 সালের এপ্রিল মাসের 16 তারিখ সম্ভবত আমাদের এই সিলেটে তামাবিল এলাকাতে আমাদের পাদুয়া নামে আমাদের একটা জায়গা আছে, ওখানে অ্যাডভার্স পজিশন বলি আমরা, আমাদের জায়গা। এটা মুক্তিযুদ্ধের পর থেকে ভারতের হাতে, ওখানে মুক্তিযুদ্ধের সময় প্রশিক্ষণ হতো কিছুটা, তারপরে এই জায়গাটা ভারত আমাদের ক্যাম্প দেয়নি। সীমান্ত, হ্যাঁ, পদুয়া রৌমারিটা পরেরটা, এটা পদুয়াটা একটা, আর রৌমারি কিন্তু আরো অনেক দূরে, আমি আসছি সেটা। তো আমি জাস্ট এখন 2-3 মিনিট সময় নেবো, কারণ এই প্রেক্ষাপটটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে পাদুয়াতে হলো কি, আপনার ওখানে আপনার বাংলাদেশ কিন্তু জায়গাটা হস্তান্তর করছে না, তার জন্য ওরিড না বাংলাদেশ, এখানে তারা 10 কিলোমিটার একটা রাস্তা বানিয়েছে, যেটা পাদুয়া থেকে তাদের আরেকটা বর্ডার পোস্টের সাথে সংযোগ করার জন্য, যার মধ্যে প্রায় 4 কিলোমিটারই বাংলাদেশের সীমান্ত আমাদের একদম ভিতর দিয়ে রাস্তাটা করা হয়েছে। প্রতিবাদ করার পরে কোনো কিছু হয় নাই, তারপর আমাদের বিডিআর স্বপ্রণোদিত হয়ে পাদুয়া দখল করে নিয়েছে, যেহেতু এটা ঐতিহাসিকভাবে আমাদের জায়গা, ম্যাপও আমাদের জায়গা, এবং এটা নিয়ে অ্যাডভার্স পজিশন, মানে এরকম অ্যাডভার্স পজিশন আমাদের 5-50টা আছে ওদের ভিতরে। তো যাই হোক, তো পরে এটা করার পরে তো ভারত মানে একেবারে হতচকিত অবস্থা, যে বাংলাদেশের বিডিআর এত বড় সাহস করতে পারে, এটা করে ফেললো। 3 দিন পরে, 16 তারিখের পরে 3 দিন পরে, সম্ভবত 18 তারিখ, তারা 120 কিলোমিটার দূরে আমাদের কুড়িগ্রাম সীমান্তের আপনার এই বাড়ি এলাকা একটা সীমান্ত পোস্ট আছে, সেই জায়গাতে তারা
ভোর রাত্রে এমন একটা অ্যাটাক করলো, কমপ্লিট ফুল ব্যাটালিয়ন নিয়ে, অলমোস্ট 400 সৈনিক ওখানে ছিল, এবং ভিতরে আবার ভারতের আপনার সেনাবাহিনীর ব্ল্যাক কমান্ডো, যে স্পেশাল ইলিট যে কমান্ডো বাহিনী, ওদের একটা মিশ্রণ ছিল এর মধ্যে, এবং আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আক্রমণটা করেছে। তো বিওপিতে, বাংলাদেশের বর্ডারে বিওপিতে নর্মালি 2 সেকশন ট্রুপস থাকে, দ্যাট মিনস